পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলাটি আজ ২৭শে জানুয়ারি ২০২৫ সালে অনারেবল সুপ্রিম কোর্টের অনারেবল সিজিআই এর স্পেশাল বেঞ্চে দুপুর ২টো থেকে সাপ্লিমেন্টারি কজ লিস্টের ৩০৩ নম্বর সিরিয়ালে শুনানির জন্য লিস্টেড ছিল এবং এই মামলাটি আজকে ঠিক দুপুর ২টোর পর থেকে একদম লাস্ট আওয়ার অবধি শুনানি হয়েছে। এই মামলায় গুরুত্বপূর্ণভাবে আজকে অরিজিনাল রিট পিটিশনারদের আইনজীবীরা সওয়াল করেছেন। এদের মধ্যে গুরুত্বপূর্ণ হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এছাড়াও মিস্টার রহিম আইনজীবী, তিনি সওয়াল করেছেন। এছাড়াও ফিরদৌস শামীম, সুদীপ্ত দাশগুপ্ত প্রভৃতি আইনজীবীরাও কিন্তু আজকে সওয়াল করেছেন। তো সমস্ত আইনজীবীরা আজকে কি সওয়াল করলেন, তারা কি বললেন, অনারেবল চিফ জাস্টিস আজকে কি বললেন, যে পুরো প্যানেল বাতিল হবে নাকি এখানে সেগ্রিগেশন করা যাবে কি যাবে না, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে তিনি কোর্টে তার সাবমিশনটি ঠিক কি ছিল, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটি তথ্য কোর্টরুমে আজকে যেটা সওয়াল হলো তার ডিটেলস একদম অথেন্টিকভাবে অত্যন্ত ব্রিফলি আপনাদের সামনে পুরো বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে দেখুন, শুনানির প্রথমেই মূলত র্যাঙ্ক জাম্পিং কেসে নিয়ে মূলত প্রথমে একজন সওয়াল করতে উঠলেন। তো সিজিআই তিনি বললেন যে তিনি র্যাঙ্ক জাম্পিং এই বিষয়টা নিয়ে তিনি কিছুই করতে পারবেন না। এছাড়াও অনামিকা, মিসেস অনামিকা যিনি চাকরি পেয়েছিলেন কোর্ট অর্ডারে, তার আইনজীবী কিছু বলতে চাইলেন। সিজিআই বললেন যে নো, উই আর নট গোয়িং টু ইন্ডিভিজুয়াল কেসেস, অর্থাৎ তিনি ইন্ডিভিজুয়াল কোনো কেস শুনবেন না। এছাড়াও নন টেন্টেড যারা প্রার্থীরা রয়েছেন, চাকরি পেয়েছেন, তাদের কিছু লয়ার তারা ইন্ডিভিজুয়াল কেসে বলতে চাইলেন যে মাই লর্ড, তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাহলে কেন তাদের চাকরি যাবে। এছাড়াও যে ওএমআর নিয়ে বলা হচ্ছে ম্যানিপুলেশন হয়েছে, সেটা হয়নি, শুধুমাত্র মার্কসকে ম্যানিপুলেশন করা হয়েছে এক্সেল সিটে। সিডিআই বললেন যে দেখুন, তিনি এই পয়েন্টগুলো শুনেছেন, তিনি আর ইন্ডিভিজুয়াল ম্যাটার নিয়ে কোনো কিছুই আর্গুমেন্ট শুনবেন না। এরপরে রেসপন্ডেন্টের আইনজীবী, অর্থাৎ মূল ও অরিজিনাল যারা রিট পিটিশনার ছিলেন কলকাতা হাইকোর্টে, তাদের পক্ষে প্রথম সওয়াল করতে উঠলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এর আগে অবশ্য একজন আইনজীবী যিনি মূলত নন টেন্টেড প্রার্থীদের পক্ষ থেকে বলছিলেন, তিনি মূলত বললেন যে মাইলর প্যারাগ্রাফ 240 হাইকোর্টের জাজমেন্টে যেটা বলা হয়েছে যে কতগুলো প্রার্থী নন টেন্টেড, তাদের যে পার্সেন্টেজ দেওয়া হয়েছে সেটা সঠিক নয়। তার কারণে এই পার্সেন্টেজ আরও কম হবে। যদি যতজন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে তাদের হিসাবে যদি দেখা হয়, তাহলে সেটা দেখা যাবে 2%। তো এক্ষেত্রে বিচারপতি বললেন যে দেখুন, আমরা এই ফিগারগুলো নিয়ে এই মুহূর্তে শুনতে চাইছি না, আমরা মূলত যারা অ্যাপয়েন্টেড হয়েছেন তাদের বিষয়ে শুনতে চাইছি, এর বাইরে আমরা কিছু শুনবো না। তো এরপরে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছিল সুপার নিউমেরারি পোস্টের বিষয়টা নিয়ে তারা বলবে, তখন অনারেবল সিজিআই বললেন যে এই পার্টটা তিনি পরবর্তী পর্যায়ে শুনবেন। তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য এরপরে সওয়াল করতে উঠলেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়ালের দিকে কিন্তু আজকে বলা যেতে পারে অনেকেই তাকিয়েছিল যে তিনি কি বলেন। তো তিনি যেহেতু মূল পিটিশনার ছিলেন কলকাতা হাইকোর্টের, তো তার সওয়ালটা ভালো করে আজকে আমরা সবাই শুনলাম। তো ওপেন কোর্ট হেয়ারিং হলো, তিনি যে বক্তব্যগুলো রাখলেন সেগুলোকে আমি ব্রিফলি বলার চেষ্টা করছি। তিনি প্রথমেই যেটা বললেন যে মাই লর্ড, পুরো সিলেকশন প্রসেসটাই হচ্ছে ভিসিয়েটেড, মানে কলুষিত, এবং এই সিলেকশন প্রসেসটা কলুষিত তার কারণ ম্যাল প্র্যাকটিস করা হয়েছে এখানে। এবং অনারেবল হাইকোর্টে স্টেট গভর্নমেন্টের একটি অ্যাপিল তিনি দেখাতে চাইলেন, যেখানে স্টেট গভর্নমেন্ট এখানে একটি মানে চাইছেন যে যারা ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদেরকে বাঁচাতে, এমনটাই মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে চাইলেন। তার কারণ স্টেট গভর্নমেন্ট সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে চাইছিলেন। সিজিআই তখন প্রশ্ন করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যে আপনি কাদের হয়ে অ্যাপিল করছেন। মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে তিনি অরিজিনাল রিট পিটিশনারদের হয়ে বলছেন, যারা মূলত চাইছে যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই কলুষিত এবং এই নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া নেওয়া হোক। সিজিআই বললেন ঠিক আছে, আপনি বলুন। মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবার বলতে লাগলেন যেটা, যে স্টেট গভর্নমেন্ট সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল ইললিগাল অ্যাপয়েন্টমেন্টদেরকে বাঁচাতে। সিজিআই বললেন যে দেখুন, এই পার্টটা নিয়ে আমি পরে শুনবো, এই পার্টটা এখন বলবেন না, এখন আপনি এটা জাস্টিফাই করুন যে পুরো প্যানেলটাকে যে আপনারা চাইছেন বাতিল করতে, তার পক্ষের যে পয়েন্টগুলো সেগুলো নিয়ে আপনি বলুন। মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে মাই লর্ড, পুরো প্যানেল যে নিয়োগ প্রক্রিয়া সেটি কলুষিত, এন্টায়ার প্যানেলটা, এবং এখানে কোনোভাবেই আর সেগ্রিগেশন পসিবল নয়। স্টেট গভর্নমেন্ট ইললিগাল অ্যাপয়েন্টমেন্টকে বাঁচাতে চেয়েছিল, তার জন্য তারা সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে চেয়েছিল। এসএসসির হাইকোর্টের যে অ্যাপ্লিকেশন সেটা পড়লেন, যেখানে এসএসসি বলছে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করতে চায় এসএসসি। এছাড়াও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসিকে 4বার সুযোগ দেওয়া হয়েছিল, তারা এফিডেভিট ফাইল করেছিল। এসএসসি সুপ্রিম কোর্টে যেটা বলেছিল যে অরিজিনাল ওএমআর ধ্বংস করে
মিরর ইমেজ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু এখন তারা যেটা বলছে যে তাদের কাছে কোনো মিরর ইমেজও নেই। সিজিআই তখন মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বললেন যে দেখুন, আপনি একে একে বলুন, আমি আপনার যে পয়েন্টগুলো সেগুলো বুঝতে পারছি। আপনি যেটা বলতে চাইছেন যে এসএসসি ইললিগাল অ্যাপয়েন্টমেন্টকে রাখতে চেয়েছিল, অতএব এই মুহূর্তে এসএসসির পক্ষে আর সেগ্রিগেশন করা সম্ভব নয়, তাই তো? তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে হ্যাঁ মাই লর্ড, এটা ঠিক। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও যেটা বললেন যে যখন ডিভিশন বেঞ্চ এসএসসিকে বলেছিল যে আপনারা এক্স্যাক্ট কতজন টেন্টেড প্রার্থী এবং কতজন লিগালি অ্যাপয়েন্টেড প্রার্থী রয়েছে তাদের ফিগারটা আমাদেরকে দিন, সেক্ষেত্রে এসএসসি কিন্তু এই ফিগারটা দিতে পারেনি সঠিকভাবে। এসএসসি যে ফিগারগুলো দিয়েছে সেগুলো কিন্তু স্টিল ইন প্রগ্রেস, অর্থাৎ প্রসেসে চলছে। এসএসসি বারবার এটা বলেছে যে যে নাম্বারটা তারা আইডেন্টিফাই করেছে সেটা সো ফার, তার মানে হচ্ছে যে নো ডেফিনিট নাম্বার কিন্তু তারা দিতে পারছে না, কোনো ডেফিনিট নাম্বার যে এইটাই হচ্ছে টেন্টেড প্রার্থীর ফিগার এবং এতজন হচ্ছে লিগ্যাল ভ্যালিড অ্যাপয়েন্টি। তো এই ফিগারটা এসএসসি কখনোই কোনোভাবেই দিতে পারেনি ডিভিশন বেঞ্চে। এছাড়াও যারা পরীক্ষা দেয়নি তারাও কিন্তু এই প্যানেলে চাকরি পেয়েছে, সেই ডাটাটা এসএসসির পক্ষে দেওয়া সম্ভবও নয়। সিডিআই তখন প্রশ্ন করলেন যে যারা পরীক্ষা দেয়নি তারাও চাকরি পেয়েছে? তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে ইয়েস মাই লর্ড, যারা পরীক্ষা দেয়নি তারাও চাকরি পেয়েছে এবং এর উদাহরণও আছে যে মিনিস্টারের ডটার, সেও চাকরি পেয়েছে। এবং এই ফিগারটা কত, হাউ মেনি সাচ কেসেস, এই বিষয়টা নিয়ে কিন্তু এসএসসি ইয়েট নট আইডেন্টিফাইড, এই বিষয়টাকে তারা এখনো অবধি পায়নি, খুঁজে পায়নি। দেয়ারফোর সেগ্রিগেশন ইজ নট পসিবল, এটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলতে চাইলেন। এছাড়াও এসএসসির 4টে যে এফিডেভিট তারা যে দিয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে, সেখানে তারা যেটা বলেছিল যে 9-10 ক্ষেত্রে 183 জন প্রার্থীর র্যাঙ্ক জাম্প করেছিল, যার মধ্যে 122 জনকে তারা রিমুভ করেছে, এর মধ্যে 61 জন এখনও চাকরি করছে, যার মধ্যে 40 জন আবার কোনো প্যানেলেই নেই, তারা ওয়েটিংয়েও নেই, তারা মেন প্যানেলেও নেই। এছাড়াও 11-12-এ 39 জন র্যাঙ্ক জাম্প রয়েছে, যার মধ্যে 18 জন কোনো প্যানেলেই নেই। সিজিআই প্রশ্ন করলেন মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যে এই যে ফিগারগুলো আপনারা বলছেন, এই ফিগারগুলো কিভাবে জানা গেল? তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে এসএসসি কিন্তু এগুলো খুঁজে পায়নি, এগুলো তারা খুঁজেছেন এবং তারা এসএসসিকে যখন বলেছে এসএসসি তখন সেটা স্বীকার করেছে এবং এসএসসি নিজেরা কোনোভাবে এটা বলছে না যে এইরকম আরও কত কেস রয়েছে। এছাড়াও ওএমআর ইস্যু নিয়ে যেটা বলতে চাইলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে 907 জন এমন পাওয়া গেছে যে যাদের ওএমআর ইস্যু রয়েছে, যার মধ্যে 771 জনকে এসএসসি রেকমেন্ড করেছিল, কিন্তু একজনের তথ্য তারা দেয়নি, যার নাম্বার 23 পেয়েছিল যে অরিজিনাল ওএমআর সিটে, কিন্তু তাকে 53 দেওয়া হয়েছে। এই সব কারণে ডিভিশন বেঞ্চ এসএসসিকে বারবার বলেছিল যে এসএসসি যাতে রিপোর্ট ফাইল করে সঠিক তথ্য দেয়, কিন্তু এসএসসি সেই তথ্য দিতে পারেনি। এছাড়াও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আরও বললেন যে আফটার এক্সপায়ারি অফ প্যানেল 8 ফেজ কাউন্সিলিং করা হয়েছিল, সেখানেও চাকরি দেওয়া হয়েছিল, তো আফটার এক্সপায়ারি অফ প্যানেল কিভাবে নিয়োগ দেওয়া সম্ভব? তো এই সমস্ত ইনস্ট্যান্স বা উদাহরণ থেকে এটা দেখা যাচ্ছে যে এই প্যানেলে যে করাপশনটা হয়েছে সেটা হচ্ছে একটা ইনস্টিটিউশনাল করাপশন বলে অভিহিত করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবং তিনি বললেন যে এসএসসি যে এফিডেভিট সুপ্রিম কোর্টে দিয়েছিল সেখানে তাদের মিরর ইমেজ রাখা হবে এমনটাই সিদ্ধান্ত তারা জানিয়েছিল, কিন্তু তারা মিরর ইমেজ নষ্ট করেছিল কারণ যাতে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট খুঁজে না পাওয়া যায়। এছাড়াও যে আরটিআই অ্যাপ্লিকেশন তারা করেছিল সেখানে কিন্তু এসএসসি আবার 18 জানুয়ারি 2024 সালে নবম দশমে একটি ওএমআর সিট তাদেরকে প্রোভাইড করেছিল আরটিআই অ্যাপ্লিকেশন অনুযায়ী, এবং সেখানে তারা লিখছে যে অ্যাজ পার ডাটা স্টোরড ইন কমিশন ডাটা। তো এটা কিভাবে সম্ভব? এসএসসির যেখানে বলছে তাদের কাছে কোনো ওএমআর নেই, অথচ তারা আরটিআই অ্যাপ্লিকেশনে ওএমআর এর রিপ্লাই দিচ্ছে। এরপর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের যে 247 নম্বর পেজে যে 3টে অপশনের কথা বলা হয়েছিল হাইকোর্ট থেকে, যে এক্ষেত্রে হয় পুরো প্যানেল ক্যান্সেল, না হয় সেগ্রিগেশন, এবং না হয় এই প্যানেলটির মেনটেনেবিলিটি গ্রাউন্ডে খারিজ করে দেওয়া এই মামলাটিকে। তো এই 3টে অপশন নিয়ে বলতে লাগলেন, তার মধ্যে যে দ্বিতীয় নম্বর অপশনটি ছিল যে সেগ্রিগেশন করা যাবে কি যাবে না। তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কেন সেগ্রিগেশন করতে পারেননি 321 নম্বর প্যারাগ্রাফে যেটা উল্লেখিত হয়েছে সেই অংশগুলো তিনি পড়তে লাগলেন, যেখানে অরিজিনাল ওএমআর নেই, মিরর ইমেজও নেই এসএসসির কাছে। এসএসসি আর্টিকেল 12 অথরিটি নাইসা নামক একটি সংস্থাকে ওএমআর ইভ্যালুয়েশনের দায়িত্ব দিয়েছিল। এরপরে নাইসা আবার ডাটা স্ক্যানটেককে এনগেজ করেছিল, ডাটা স্ক্যানটেককে এনগেজ করার কোনো এখতিয়ার নাইসার ছিল না। এসএসসি নাইসাকে কোনোভাবে এই রকম অধিকার দেয়নি যে তারা ডাটা স্ক্যানটেককে এনগেজ করতে পারে। ইভেন এসএসসি চেয়ারম্যান কোর্টে এসে জানিয়েছিল যে ডাটা স্ক্যানটেককে তারা চেনেও না। অতএব এই যে ডাটা স্ক্যানটেক স্ক্যান করেছে, তার ফলে যে পুরো ইভ্যালুয়েশন প্রসেস, তার যে সেটার যে স্ক্যানটিটি বা সেটার পবিত্রতা, ভ্যালিডিটি, সেটা নিয়েও প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। এবং নাইসার যে টেন্ডার নিয়ে সেটাও সঠিক ছিল না।
এছাড়াও এন্টায়ার সিলেকশন প্রসেসটাই হচ্ছে টেন্টেড। এছাড়াও তিনি আরও যেটা বলতে চাইলেন যে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে এই ধরনের কেসে, এবং 329 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টে, যে ব্ল্যাঙ্ক ওএমআর সিট থেকেও চাকরি হয়েছে, এবং এই যে এক্স্যাক্ট ফিগার কতজন দুর্নীতি করে চাকরি পেয়েছেন সেটা কিন্তু এখনো অবধি আইডেন্টিফাই করা হয়নি। কিছু আইডেন্টিফাই করা হয়েছে, বাকিটা কিন্তু এখনো রিভিল হয়নি। এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এটাও বললেন যে অনারেবল ডিভিশন বেঞ্চ কিন্তু অল এফার্ট দিয়েছিল সেগ্রিগেশন করতে, কিন্তু তারা সেগ্রিগেশন করতে পারেনি, তার কারণ সেগ্রিগেশন পসিবলই নয়। এই সময় অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার তিনি বললেন যে রিক্রুটমেন্ট রুলস নিয়েও যেটা বলা হয়েছে যে সেটাও নাকি ফলো করা হয়নি। তো এই সময় জাস্টিস সঞ্জয় কুমার রিক্রুটমেন্ট রুলসের বিষয়ে কিন্তু এই প্রশ্নটা তুললেন। তো তারপরেই কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাগ কমিটির রিপোর্টের বিষয়টি উল্লেখ করলেন, যে সেই বাগ কমিটির রিপোর্ট থেকেই বিভিন্ন ধরনের ইররেগুলারিটিগুলো উঠে এসছে বা পাওয়া গেছে, এবং তার ভিত্তিতেই সিবিআই তদন্ত শুরু হয়। তখন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার প্রশ্ন করেন যে বাগ কমিটির রিপোর্ট কি পাবলিশড হয়েছিল? তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান যে পাবলিশড হয়নি, বাট ওপেন কোর্ট এটা কিন্তু রিডিং করা হয়েছিল, এবং সেটা তিনি পড়তে লাগলেন কিভাবে বাগ কমিটির রিপোর্টের ভিত্তিতে তদন্ত হয়েছিল বা কেন বাগ কমিটি গঠন করা হয়েছিল, এই পুরো বিষয়টা তিনি জাস্টিসদেরকে এটা বলতে লাগলেন, এবং বাগ কমিটির যে রিপোর্ট তার ব্যাকগ্রাউন্ড, এবং বাগ কমিটির রিপোর্ট থেকে যে ফলস রেকমেন্ডেশন আফটার এক্সপায়ারি অফ প্যানেল, আউট অফ প্যানেল, উইদাউট রেকমেন্ডেশন, এই যে বিষয়গুলো উঠে এসেছিল, এই সমস্ত বিষয়কে তিনি ম্যাসিভ করাপশন হিসেবে বলতে লাগলেন। তখন সিজিআই একটি প্রশ্ন করলেন যে এই সমস্ত যে বিষয়গুলো উঠে এসেছিল বাগ কমিটিতে, এগুলো কি ফিক্সড ফিগার? তখন আইনজীবী বললেন যে না, এগুলো কোনো ফিক্সড ফিগার নয়, এগুলো হচ্ছে আইডেন্টিফাইড সোফার, মানে যতটা অবধি চিহ্নিত করা গেছে। এরপরে আরও অনেক ম্যাল প্র্যাকটিস বা দুর্নীতি থাকতে পারে, যেটা হয়তো এখনো অবধি আইডেন্টিফাই করা যায়নি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার জন্যই কিন্তু সেগ্রিগেট করতে পারেনি। এরপরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাইসার অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, তার যে টেন্ডার, সেই সমস্ত বিষয় নিয়ে বলতে লাগলেন যে সেগুলো সঠিক ছিল না। ইভালুয়েশন যে প্রসেস, সেই প্রসেসটা নিয়েও তিনি প্রশ্নচিহ্ন তুললেন। এরপরে তিনি আউট অফ প্যানেল বা এক্সেস ভ্যাকান্সিতে যে রিক্রুটমেন্ট হয়েছে 4টি ক্যাটাগরিতে, সেই বিষয়টাও তিনি উল্লেখ করলেন, এবং বললেন যে এই যে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এই এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এদেরকে আর চিহ্নিত করা যাবে না, তার কারণ এদের কোনো ডাটাই নেই এসএসসির কাছে। তারপরে তিনি বললেন যে এসএসসি নট এবল টু চেক অল দ্য রেকর্ডস, এসএসসির কাছে যে রেকর্ড রয়েছে সেটা এসএসসি চেক করে এটা বলতে সক্ষমই নয় যে কতজন ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। এরপরে তিনি প্যারাগ্রাফ 288-তে যেটা এসএসসি 3টে হার্ড ডিস্ক যেটাকে সিবিআই উদ্ধার করেছিল সেটাকে এসএসসি অ্যাকসেপ্ট করেছে, এই বিষয়টা বললেন, এবং সেখানে এসএসসি এটা মেনেও নিয়েছে যে ওএমআর সিট ম্যানিপুলেশন হয়েছে, এবং সিবিআই ডাটাকে অস্বীকার করার মতো কোনো তথ্য এসএসসির কাছে নেই। সিজিআই তখন একটি প্রশ্ন করলেন যে এসএসসি তো যেটা বলছে যে 1 বছর পর ওএমআর ধ্বংস করার রুলস তাদের ছিল, এবং সেই অনুযায়ী তারা ওএমআর নষ্ট করেছে। তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে মাইলর্ড, ওএমআর ফিজিক্যাল কপি নষ্ট করার প্রভিশন ছিল, কিন্তু মিরর ইমেজ রাখা হবে এমনটাই এসএসসি সিদ্ধান্ত হয়েছিল, কিন্তু সেই মিরর ইমেজ এসএসসি রাখেনি। তখন অনারেবল চিফ জাস্টিস প্রশ্ন করলেন যে মিরর কপি তো পাওয়া গেছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বললেন যে সেটা এসএসসির সার্ভারে ছিল না, মিরর ইমেজটা, সেটা সিবিআই খুঁজে পেয়েছে অন্য জায়গা থেকে, এসএসসির সার্ভারে বা এসএসসির কাছে কোনো মিরর ইমেজ নেই। তো কিন্তু ডিসিশন ছিল নাকি যে এসএসসি মিরর কপি রাখবে, কিন্তু এসএসসি মিরর ইমেজ রাখেনি। এসএসসি সুপ্রিম কোর্টে একটি এফিডেভিট দিয়ে জানিয়েছিল এই বিষয়টা। এরপরে সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট এই বিষয়ে তিনি বলতে লাগলেন যে সুপ্রিম কোর্টের জাজমেন্টে যেটা আছে যে যদি এন্টায়ার সিলেকশন প্রসেসটা ব্যাড হয় তাহলে সেটাকে সেট অ্যাসাইড করতে হবে, এবং সেটাকে নতুন করে আবার ফ্রেশ সিলেকশন প্রসেস নিতে হবে, এবং এতে অসুবিধা কি? তখন সিজিআই বললেন যে দেখুন, ফ্রেশ সিলেকশন প্রসেস যদি নেওয়া হয় তাহলে তো অনেক সময় লাগবে, আবার সব কিছু নতুন করে শুরু করতে হবে। তখন আইনজীবী বললেন যে মাই লর্ড, সাম ট্রাভেল হ্যাভ বিন টেকেন, কিছু অসুবিধা আমাদেরকে ভোগ করতে হবে, ঠিক আছে, এটা মানতে হবে। এবং তিনি আরও বললেন আইনজীবী যে এক্ষেত্রে যে নতুন করে সিলেকশন প্রসেসের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু 2016-তে যারা পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র তারাই বসতে পারবে, কোনো আউটসাইডার অর্থাৎ কোনো ফ্রেশার ক্যান্ডিডেট নাকি এখানে বসতে পারবেন না। সিজিআই তিনি বললেন, ও তাই নাকি, এমনটা, যারা আগে পরীক্ষা দিয়েছিল তারাই বসবে? তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে ইয়েস মাই লর্ড, এটা ফ্রেশারদের জন্য নয়, এটা 2016-তে আবার নতুন করে যে পরীক্ষাটা হয়েছিল সেটা নেওয়া হবে, এমনটাই বলা হয়েছে, এবং এখানে এজ বার কন্ডন করা হবে, অর্থাৎ যাদের বয়স পেরিয়ে গেছে তারাও বসতে পারবেন। সিজিআই বললেন তাহলে এটা শুধুমাত্র অ্যাপিয়ারদের জন্য যারা 2016-তে পরীক্ষা দিয়েছিল? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন হ্যাঁ মাই লর্ড, যারা পার্টিসিপেট করেছিল এখানে তাদের জন্যই, 2016 সালে যারা পার্টিসিপেট করেছিল। তারপরে তিনি কিছু জাজমেন্ট সাইট করতে লাগলেন,
পড়তে লাগলেন। এরপরে আইনজীবীকে অনারেবল চিফ জাস্টিস একটি প্রশ্ন করলেন যে দেখুন, ওএমআর এর স্ক্যান কপি তো উদ্ধার করা হয়েছে, তাহলে সেই স্ক্যান কপির যদি অথেন্টিসিটি প্রুভড হয় তাহলে সেই স্ক্যান কপি থেকেই তো রিঅ্যাসেস করা যেতে পারে। তখন আইনজীবী বললেন যে মাই লর্ড, কিন্তু একাডেমিক মার্কস এবং পার্সোনালিটি টেস্ট এইসব ক্ষেত্রেও তো দুর্নীতি হয়েছে, এসবের মার্কসও তো ম্যানিপুলেশন করা হয়ে থাকতে পারে। সিজিআই প্রশ্ন করলেন যে দেখুন, দুটো ওএমআর কপি পাওয়া গেছে, তাহলে এই দুটো ওএমআর কপিকে যদি কম্পেয়ার করা হয় তাহলে তো একটা কিছু পাওয়া যেতে পারে। আইনজীবী বললেন যে দুটো ওএমআর কপি পাওয়া যায়নি, যা ওএমআর কপি পাওয়া গেছে সেটা এসএসসি সার্ভার থেকে নয়, সিবিআই উদ্ধার করেছে। সিজিআই বললেন যে না না, দুটো সেট পাওয়া গেছে ওএমআর এর। তখন আইনজীবী বললেন যে মাই লর্ড, যে সেট দুটো পাওয়া গেছে সেটা সিবিআই পেয়েছে, এসএসসি সার্ভার থেকে কিছু পাওয়া যায়নি। তখন অন্য একজন লয়ার বললেন যে মাই লর্ড, সিবিআই ডেটা স্ক্যানটেক এবং পঙ্কজ বনসাল এই দুজনের কাছ থেকে দুটো সেট পেয়েছে। সিজিআই বললেন যে হ্যাঁ, ডেটা স্ক্যানটেক এবং পঙ্কজ বনসালের কাছে দুটো ওএমআর এর সেট পাওয়া গেছে, তাহলে তাদের কি ম্যাচ করানো হয়েছে বা সেই ডাটা কি মিলছে? যদি মেলে তাহলে সেখান থেকে কি রিঅ্যাসেসমেন্ট করা যেতে পারে। যদিও সেই যে ওএমআর উদ্ধার করেছে সিবিআই, সেইটার অথেন্টিসিটি নিয়েও প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এরপরে সিবিআই বললেন যে এছাড়াও যেটা সমস্যা থাকছে যে এসএসসি সার্ভারের যে নম্বর, সেই নাম্বারে আবার মিসম্যাচ দেখা যাচ্ছে এবং যে রুলসগুলো রয়েছে এসএসসি, সেই রুলসও এসএসসি ভায়োলেট করেছে এমনটাও দেখা যাচ্ছে। তো এই সময় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রুলসগুলো নিয়ে তিনি বলতে লাগলেন যে কিভাবে রুলসটা ছিল যে ওএমআর সিট প্রথমে মানে পরীক্ষা নেওয়া হবে, তারপরে একাডেমিক মার্কস এবং ওএমআর সিটের নম্বর দেখিয়ে 1:1.4 রেশিওতে ইন্টারভিউ লিস্ট পাবলিশড হবে, তারপরে মেরিট লিস্ট হবে ইন্টারভিউ নিয়ে, এই বিষয়গুলো নিয়ে। তখন সিজিআই প্রশ্ন করলেন যে ওএমআর স্ক্যান করে রিটেন এক্সামের রেজাল্ট কি ডিক্লেয়ার করা হয়েছিল ডিটেলসে? আইনজীবী বললেন যে নো মাই লর্ড, নট প্রপারলি, এটা প্রপারলি হয়নি। তখন সিজিআই বললেন যে দিস ওয়াজ নট ডান, এটা হয়নি। তখন আইনজীবী বললেন যে দ্যাটস ট্রিগার্ড দ্য লিটিগেশন, অর্থাৎ এই বিষয়টাই আমাদেরকে মামলা করতে উদ্বুদ্ধ করেছে যে এসএসসি এই আইনগুলো বা এই রুলগুলো প্রপারলি ফলো করেনি। তখন আইনজীবী বললেন যে মাই লর্ড, অনারেবল কোর্ট যখন ডিরেকশন দিয়েছিল এসএসসিকে, তারপরে এসএসসি প্রপারলি মেরিট লিস্ট পাবলিশ করেছে মার্কস সহ। সিজিআই বললেন যে এই রুল কি ফলো করা হয়নি? তখন আইনজীবী বললেন যে না মাই লর্ড, এটা ফলো করা হয়নি আগে। সিজিআই প্রশ্ন করলেন যে প্যানেল পাবলিশ কখন হয়েছিল, বিফোর অর আফটার ইন্টারভিউ? লয়ার তখন বললেন যে পাবলিকেশন ওয়াজ নেভার ডান, অর্থাৎ কখনো প্যানেল নাকি পাবলিশই করা হয়নি। আফটার অ্যাপয়েন্টমেন্ট জুন 2022 অনারেবল হাইকোর্টের ডিরেকশনে প্যানেল পাবলিশ করা হয়েছিল। সিজিআই বললেন যে পিটিশনে হাইকোর্ট প্যানেল প্রকাশ করতে বলেছিল সেটা কবে ফাইল করেছিলেন আপনারা? ওয়েন ওয়াজ দ্য রেজাল্ট ডিক্লেয়ার্ড? আইনজীবী বললেন মাই লর্ড, রেজাল্ট ডিক্লেয়ার্ড হয়েছে 2022 সালে হাইকোর্টের অর্ডারে এবং আমরা পিটিশন ফাইল করেছিলাম 2021 সালে। সিজিআই তখন একটু মাথায় হাত দিলেন, তিনি বললেন যে এটা কিভাবে হতে পারে, রেজাল্ট ডিক্লেয়ার 2022 সালে? আপনি এটা ঠিকভাবে বলছেন তো? আপনি বলছেন যে আইন মেনে ওএমআর মার্কস ডিক্লেয়ার করা হয়নি, কোর্ট অর্ডারে হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর, কিন্তু রেজাল্ট কবে পাবলিশড হয়েছিল 2022 সালে? তখন আইনজীবী বললেন যে মাই লর্ড, রেজাল্ট যেটা সেটা 2018 সালে পাবলিশড হয়েছিল, কিন্তু সেখানে প্রপারলি মার্কসটা দেওয়া হয়নি, তার জন্য তারা মামলা করেছিলেন এবং 2022 সালে সেই মামলার রায়ে তখন কমিশন মার্কস সহ রেজাল্ট ডিক্লেয়ার করে। সিজিআই বললেন যে ফার্স্ট যে রিট সেটা 2021-এ ফাইল হয়েছিল, 2018-তে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার সময় তখন হয়নি কেন? তখন আইনজীবী বললেন যে মাই লর্ড, আমাদের কাছে কোনো ডেফিনিট তথ্য ছিল না সেই সময়, তার জন্য আমরা মামলা করতে পারিনি। তারপরে আইনজীবী এটাও বললেন যে মাই লর্ড, যে ক্লজ রয়েছে ইন্টারভিউ লিস্ট পাবলিশ করার জন্য, সেই ইন্টারভিউ লিস্ট কিন্তু কমিশন কখনোই পাবলিশ করেনি এবং তিনি প্যানেল এবং সিলেকশন প্রসেসের যে মেরিট লিস্টটা, সেই মেরিট লিস্টের ব্যাপারেও তিনি একটি রুল রয়েছে, রুল 12(6), সেটা তিনি পড়তে রাখলেন এবং সেখানে বললেন যে এই রুলটাও নাকি কমিশন ভায়োলেট করেছে, তারা মার্কস ডিক্লেয়ার করেনি। সিজিআই বললেন দেখুন, মার্কসের বিষয়টা কমিশন আমাদের মনে হচ্ছে ভায়োলেট করেনি, তার কারণ মার্কসের ব্যাপারে কিন্তু রুলে কোথাও বলা নেই। আইনজীবী তখন বললেন যে মাই লর্ড, ইন্টারভিউ প্যানেলে অল ডিটেলস পাবলিশ করার কথা, কিন্তু সেইখানে তো তারা ইন্টারভিউ লিস্টই পাবলিশ করেনি, তাহলে তো এই রুলটা তারা ভায়োলেট করেছে। সিজিআই তখন বললেন যে ওয়েন ওয়াজ দিস রিট ফাইল্ড? আবার তিনি প্রশ্ন করলেন যে রিটটা কবে ফাইল করেছিলেন আপনারা? তখন আইনজীবী বললেন 2021 সালে। সিজিআই বললেন নট ইন 2018, অর্থাৎ 2018 সালে আপনারা করলেন না কেন?
তখন আইনজীবী বললেন যে আমরা আগে জানতে পারিনি, কারণ মেরিট লিস্ট আগে প্রপারলি পাবলিশড হয়নি, আমরা তথ্য জানতে পারিনি। যে মেরিট লিস্ট 2018 সালে পাবলিশড হয়েছিল সেখানে মার্কসের কোনো তথ্য ছিল না, তার জন্য আমরা জানতে পারিনি। পরবর্তীতে আমরা মামলা করি 2021-এ, তারপরে 2022-এর অর্ডারে মার্কস পাবলিশড হয়েছিল। সিজিআই বললেন যে এই লিস্ট কবে পাবলিশড হয়েছিল? তখন আইনজীবী বললেন 2018 সালে। অর্থাৎ এই জায়গাটায় একটা সমস্যা দেখা যাচ্ছিল। এই তথ্যগুলোকে সিজিআইয়ের সামনে প্রপারলি, আমার মনে হচ্ছিল আমাদের যে প্রপারলি তুলে ধরা হয়তো উচিত ছিল, যে কবে সিজিআই এই তথ্যগুলো জানতে চাইছিলেন, যে মার্কস যেভাবে মানে ইন্টারভিউ লিস্ট যেভাবে পাবলিশ করার কথা ছিল রুলে, এরপরে মেরিট লিস্ট যেভাবে পাবলিশ করার কথা ছিল রুলে, সেগুলোকে সমস্ত কিছু ফলো করা হয়েছিল কি হয়নি, এই বিষয়গুলো সিজিআই কিন্তু জানতে চাইছিলেন। সিজিআই তারপরে প্রশ্ন করলেন যে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন তাদের কি লিস্ট পাবলিশড হয়েছিল? তখন আইনজীবী বললেন যে মাইলর 2018-তে হয়েছিল, কিন্তু উইদাউট গিভিং অল ডিটেলস। সিজিআই বললেন সেই সিলেক্ট লিস্টের কপি কোথায়? লয়ার বললেন যে সেটা তাদের কাছে এই মুহূর্তে নেই। কোন একটি লয়ার বললেন যে মাইলর্ড অগাস্ট 2018-তে নাকি এইরকম মেরিট লিস্ট পাবলিশড হয়েছিল। তারপরে সেই লিস্টটা অন্য কোনো একজন আইনজীবী সিজিআইকে দেখালেন যে সেখানে লিস্ট পাবলিশ করা হয়েছিল কমিশনের পক্ষ থেকে মেরিট লিস্ট, কিন্তু সেখানে কোনো মার্কস দেওয়া ছিল না। তো সিজিআই তখন বললেন যে হ্যাঁ, কোনো মার্কস দেওয়া ছিল না এটা ঠিক, কিন্তু লিস্ট পাবলিশড হয়েছিল, এবং তারপরে যেটা যে কোর্ট অর্ডারে মেনে কিন্তু ফাইনাল মেরিট লিস্টে মার্কস অনুযায়ী সেটা কিন্তু পাবলিশড করা হয়েছিল অল ডিটেলস। সিজিআই এটা তখন বললেন যে দেখুন, এই যে আপনারা বলছেন যে মেরিট লিস্ট যেটা পাবলিশ করার কথা ছিল মার্কস অনুযায়ী, সেখানে কিন্তু রুলে এটা কোথাও বলা নেই যে মার্কসটাকেও দিতে হবে। কিন্তু রুল 12(6) যেটা ইন্টারভিউর ক্ষেত্রে যে বিষয়টা, সেই ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু কমিশন কোনো পৃথক লিস্ট পাবলিশ করেছে বলে আমরা দেখতে পাচ্ছি না, যেটা 1:1.4 রেশিওতে পাবলিশ করার কথা ছিল মেরিট লিস্ট অনুযায়ী, অল ডিটেলস অনুযায়ী। তখন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার তিনি বললেন যে এই ইন্টারভিউ লিস্ট কি কোথাও পাবলিশড হয়েছিল? যদি এই লিস্ট থেকে থাকে তাহলে সেই লিস্টটা কোথায়? তখন সিজিআই বললেন যে এই লিস্ট হয়তো পাবলিশড হয়নি, যেটা হয়েছিল যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটদেরকে হয়তো দেখানো হয়েছিল তারা ইন্টারভিউ কল পেয়েছে কি পায়নি। তারপরে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে মাইলর্ড, সুপার নিউমারি পোস্ট, তারপরে এই যে স্টেট গভর্নমেন্টের রোল, তারপরে পুরো সিলেকশন প্রসেসে এই যে ট্রান্সপারেন্সির অভাব রয়েছে, তার জন্য এন্টায়ার সিলেকশন প্রসেসটাই হচ্ছে ভিসিয়েটেড, অর্থাৎ কলুষিত হয়ে গেছে। এই সিলেকশন প্রসেসকে আর কোনোভাবে সেগ্রিগেট করা যাবে না যোগ্য অযোগ্য, তার জন্য পুরো সিলেকশন প্রসেসটাকে সেট অ্যাসাইড করতে হবে এবং ফ্রেশভাবে সিলেকশন প্রসেস সংগঠিত করতে হবে। সিজিআই বললেন ওকে, আপনার পয়েন্টটা আমি আন্ডারস্টুড করলাম। সিজিআই বললেন নেক্সট প্লিজ, কারোর যদি কিছু বলার থাকে তাহলে বলুন। এরপরে আইনজীবী একজন মিস্টার রহিম তিনি বলতে উঠলেন, সিজিআই বললেন যে আপনি প্লিজ ব্রিফলি বলুন যে কেন পুরো নিয়োগ প্রক্রিয়াটি কলুষিত বা ভিসিয়েটেড হয়েছে এবং কেন সেটাকে বাতিল করতে হবে এবং কেন এখানে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব নয়। তো আইনজীবী মূলত এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই বলতে লাগলেন যে মাইলর্ড, যে ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট তার যে 242 নম্বর পয়েন্ট, সেখানে যেটা বলা হয়েছে যে স্ট্যান্ড অফ এসএসসি, যে এসএসসি যেটা বলছে যে তারা যে দুর্নীতিগুলো উদ্ধার করছে বা কোনো ক্যান্ডিডেট অযোগ্য বা টেন্টেড তাদেরকে যে তারা চিহ্নিত করছে, সেটা হচ্ছে অনগোয়িং প্রসেসের মাধ্যমে তারা ডিটেকশন করছে ইররেগুলারিটি, এবং সেখানে পসিবিলিটি অফ ফার্দার ইললিগালিটি মে বি এক্সিস্ট, অর্থাৎ আবার কোনো দুর্নীতি হয়তো হয়ে আছে, সেটা হয়তো উদ্ধারই হচ্ছে না, এমনটাও হয়ে থাকতে পারে। এছাড়াও 265 নম্বর যে প্যারাগ্রাফ রয়েছে জাজমেন্টের ডিভিশন বেঞ্চে, সেখানে স্টেট এসএসসি বোর্ড তারা নন কোঅপারেটিভ স্টেজ পালন করছে, তার ফলে কোনো এক্স্যাক্ট ফিগার বা তথ্য এখানে আসছে না, যার ফলে এটা সেগ্রিগেট করা সম্ভব। সিজিআই তখন এসএসসি এবং স্টেটের কাছে একটি প্রশ্নের উত্তর পেতে চাইলেন, সেটা হচ্ছে যে সিজিআই 269 নম্বর প্যারাগ্রাফের যে ক্ল্যারিফিকেশন সেটা চাইলেন এসএসসি এবং স্টেটের কাছে, এবং সেখানে তিনি জানতে চাইলেন যে আপনারা কি এই ফ্যাক্টগুলো একসেপ্ট করছেন, এবং এই উত্তরটা সিজিআই কিন্তু সঠিকভাবে চাইলেন, কিন্তু তিনি বললেন যে এখানে কোনো রং উত্তর দেবেন না, এখানে সঠিকভাবে উত্তর দেবেন, এই সাইডের কমপ্লিট হলে আপনাদের কাছে এই উত্তরটা আমি কিন্তু নেব। তারপরে যিনি আইনজীবী বলছিলেন তিনি বললেন যে মাইলর্ড, এসএসসির যে এফিডেভিটগুলো ছিল সেই এফিডেভিটগুলো তিনি দেখালেন, যেখানে তিনি উল্লেখ করলেন যে এসএসসির কাছে কোনো মেটেরিয়ালই নেই যে এসএসসি সেগ্রিগেট করতে পারবে। সিবিআই যে মেটেরিয়াল বা তথ্য উদ্ধার করেছে সেটা হচ্ছে ইভলভিং স্টেজে, স্টিল ইন প্রসেস, সেটাকে এখনও অবধি সেটা ইনকোয়ারির পর্যায়ে রয়েছে, তার অথেন্টিসিটি বা এগুলো নিয়ে এখনও কোশ্চেন রয়েছে। এই ইস্যুটাই তিনি হয়তো বোঝাতে চাইলেন। এখানে সিজিআই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আইনজীবীর দিকে ছুঁড়ে দিলেন যে 242 নম্বর পয়েন্টে যেটা এসএসসি বলছে, যেখানে হাইকোর্টের প্যারাগ্রাফে উল্লেখ হয়েছে যে ইললিগালিটি ফার্দার থাকতে পারে, পসিবিলিটি আরও হয়তো তৈরি হতে পারে, তো সেই বিষয়টা কি এসএসসি এফিডেভিট দিয়ে জানিয়েছিল ডিভিশন বেঞ্চে?
তো এই পয়েন্টে কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারলেন না। কিন্তু মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য বললেন যে, "মাই লর্ড, এসএসসি এফিডেভিট দিয়ে বলেছিল যে তারা টাইম টু টাইম ইল্লিগালিটি পেয়েছে।" তারপরে আইনজীবী আরও বললেন যে, "এসএসসির রেকমেন্ডেশন অনুযায়ী বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। এসএসসি এবং বোর্ড তারা ওপেনলি কন্ট্রাডিক্ট করছে। অর্থাৎ এসএসসি রেকমেন্ডেশন দেয়নি অথচ বোর্ড অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। কিন্তু বোর্ড বলছে যে তারা এসএসসি রেকমেন্ডেশন অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। তো এটা কিভাবে হতে পারে?" এছাড়াও দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি হয়েছে। অর্থাৎ ওএমআর ম্যানিপুলেশনের ইস্যুটাও তিনি তুলে আনলেন এবং তিনি বললেন যে, "এই সমস্ত শিক্ষকরা চাকরি করছেন, তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে?" এবং তিনি আরও বললেন যে, "এসএসসি এবং স্টেট এরা কেউ ডেফিনিটলি বলতে পারছেন না যে কতজন ক্যান্ডিডেট রয়েছে ইল্লিগাল অ্যাপয়েন্টি।" এবং এসএসসির যে এফিডেভিট সেগুলো তিনি পড়তে লাগলেন এবং সেখানে একটি বিষয় তিনি দেখালেন যে, "দে অল হান্টিং ইন ডার্ক", অর্থাৎ তারা প্রত্যেকেই অন্ধকারে খুঁজছে। সঠিক কিছু আলোর দিশা তাদের কাছে নেই। নাম্বার আইডেন্টিফাইড সো ফার, এসএসসি বারবার একটি বিষয় উল্লেখ করেছে তাদের এফিডেভিটে যে সো ফার, তার মানে যতটুকু তারা পেয়েছে এর পরবর্তীতে যে আর কেউ নেই এমন নিশ্চয়তা এসএসসি দিতে পারছে না। তো এই বিষয়গুলো তিনি বললেন এবং এসএসসি, স্টেট এবং বোর্ড তারা স্টোন ওয়ালড হিসাবে খাড়া হচ্ছে এই রিক্রুটমেন্ট প্রসেসে এবং এডুকেশন সিস্টেম পুরোটাই হচ্ছে এখানে হ্যাম্পার করছে এবং পুরো প্যানেলটাকে বাতিল করা হোক এবং সেগ্রিগেশন করা এখানে যাবে না। সিজিআই বললেন যে ঠিক আছে, তার পয়েন্টটা তিনি বুঝলেন। এরপরে কিছু নট সিলেক্টেড ক্যান্ডিডেটদের প্রার্থীরা বলতে চাইলেন। সিজিআই বললেন, "আপনাদের কথা আমি এই থেকে শুনবো না, রেসপন্ডেন্টদের বার থেকে শুনবো না, আপনারা পিটিশনারদের দিকে আসুন।" এরপরে মিস্টার বিক্রম এবং মিস্টার সুদীপ্ত দাশগুপ্ত এবং মিস্টার ফিরদৌস শামীম, এই ৩ জন আইনজীবী তারা কিন্তু অল্প, অল্প করে বললেন। মিস্টার বিক্রম যেটা বললেন যে ডেফিনিট স্ট্যান্ড কিন্তু এসএসসির নেই। এসএসসি সঠিক তথ্য দিয়ে বলতে পারছেন না যে কতজন ইল্লিগাল অ্যাপয়েন্টি রয়েছে এবং এক্ষেত্রে যদি সেগ্রিগেশন করা যায় যে তথ্যটা পাওয়া গেছে তার ভিত্তিতে, তাহলে কিন্তু ফিউচার ইল্লিগ্যালিটি হয়তো থেকেই যাবে। তার ফলে এই প্যানেলের দুর্নীতিমুক্ত প্যানেল কিন্তু পাওয়া যাবে না, এমনটাই কিন্তু মিস্টার বিক্রম তিনি কিন্তু বললেন। এরপরে মিস্টার সুদীপ্ত দাশগুপ্ত তিনি যেটা বললেন আইনজীবী যে এসএসসির 4টে এফিডেভিটে এসএসসি বারবার এটা বলছে যে আইডেন্টিফাইড সো ফার, তার মানে এসএসসি এখনও সম্পূর্ণ আইডেন্টিফাই করতে পারেনি এবং এসএসসি ইজ নট ক্লিয়ার, তারা এসএসসি পরিষ্কারও নয় এবং এক্সেস ভ্যাকান্সিতে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, আউট অফ প্যানেল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। তার ফলে এই যে এক্সেস ভ্যাকান্সি, আউট অফ প্যানেল, এই যারা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের তথ্য নাকি পাওয়া আর সম্ভব নয়। এরপরে মিস্টার ফিরদৌস শামীম কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে দিলেন কোর্টের সামনে, যেটা কিন্তু বলা যেতে পারে অতি উল্লেখযোগ্য। এসএসসি এবং বোর্ডের যে ইল্লিগ্যালিটি সেই বিষয়গুলো নিয়ে তিনি বললেন যে এসএসসি একটা ফিগার দিচ্ছে এবং বোর্ড একটা ফিগার দিচ্ছে, অতএব দুজনের ফিগারের মধ্যেই মিসম্যাচ দেখা যাচ্ছে। এছাড়াও এক্সপায়ারি অফ প্যানেল নাকি কাউন্সিলিং হয়েছে, এই বিষয়টা কিন্তু নতুনভাবে তিনি তুললেন। মূলত 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে প্যানেল এক্সপায়ার করার পরে থার্ড কাউন্সিলিং হয়েছে, অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিং অবধি বৈধ ছিল। এরপরে যত কাউন্সিলিং হয়েছে সমস্ত কিন্তু প্যানেল এক্সপায়ার হওয়ার পরে, তার মানে থার্ড কাউন্সিলিং, ফোর্থ কাউন্সিলিং, ফিফথ কাউন্সিলিং, সিক্সথ কাউন্সিলিং, এই যে কাউন্সিলিংগুলো হয়েছে এগুলো সব নাকি আফটার এক্সপায়ারি অফ প্যানেল এবং সেই বিষয়টা কিন্তু তিনি তথ্য দিয়ে বিচারপতিদের সামনে তুলে ধরলেন যে কবে প্যানেল পাবলিশড হয়েছিল, এরপরে প্যানেলের ভ্যালিডিটি 1 বছর থাকার কথা, অতএব সেই 1 বছর পরে কিন্তু প্যানেল শেষ হওয়ার কথা প্যানেলের মেয়াদ, কিন্তু তারপরেও কাউন্সিলিং হয়েছে। এসএসসি যেখানে বলছে যে 8th ফেজ কাউন্সিলিংটা হচ্ছে আফটার এক্সপায়ারি অফ প্যানেল, সেখানে পিটিশনারদের আইনজীবী ফিরদৌস শামীম বললেন যে থার্ড কাউন্সিলিং থেকেই কিন্তু আফটার এক্সপায়ারি অফ প্যানেল হয়ে যাচ্ছে। তার ফলে পুরো এন্টায়ার সিলেকশন প্রসেসটার মধ্যে আর কোনো ভিত্তি নেই, অতএব এখানে আর সেগ্রিগেশন করা পসিবলই নয়, এমনটাই কিন্তু আইনজীবী ফিরদৌস শামীম বলতে চাইলেন। তো এরপরে ফিরদৌস শামীম তিনি ইন্টারভিউ লিস্টের ব্যাপারে বললেন যে ইন্টারভিউ লিস্ট যেটা রয়েছে প্রভিশনে সেটা পাবলিশড হয়নি, যেখানে ইন্টারভিউ লিস্ট 1:1.4 রেশিওতে পাবলিশ করার কথা ছিল একাডেমিক এবং অল ডিটেলস দিয়ে, যে কতজন কত রিটেনে পেয়েছে, কত একাডেমিক রয়েছে এবং তার মেরিট পজিশন কত, এই অনুযায়ী ইন্টারভিউ লিস্ট কখনোই পাবলিশড হয়নি। তারপরে মেরিট লিস্টটাও কিন্তু মার্কস অনুযায়ী দেওয়া হয়নি, পাবলিশড হয়নি। তো সিজিআই বললেন যে ইন্টারভিউ লিস্ট তো পাবলিশড হয়েছিল এমনটাই সবাই বলছে যেটা। তো লয়ার বললেন যে না মাই লর্ড, আমি ডিপেস্ট রেসপেক্ট নিয়েই বলছি যে 4টে লিস্ট পাবলিশড হওয়ার কথা, একটা হচ্ছে ইন্টারভিউ লিস্ট, তারপরে একটা হচ্ছে মেরিট লিস্ট। মেরিট লিস্টে 2টো ভাগ থাকবে, একটা হচ্ছে মূল প্যানেল এবং আরেকটা হচ্ছে ওয়েটিং। তো সেক্ষেত্রে ইন্টারভিউ লিস্ট কিন্তু আইনে থাকা সত্ত্বেও ইন্টারভিউ লিস্ট পাবলিশই করেনি, অতএব এই রুলটা সম্পূর্ণ ভায়োলেট হয়েছে। তার ফলে এই কে ইন্টারভিউ ডাক পেয়েছে তার সঠিক তথ্যই নাকি কমিশনের কাছে এই মুহূর্তে নেই।
তো এইভাবে কিন্তু আজকে এই মামলাটা শেষ হলো। বিচারপতি বললেন যে এই মামলাটিকে তিনি 10ই ফেব্রুয়ারি দুপুর 2টোর সময় রাখবেন এবং সেই দিনই তিনি কিন্তু হিয়ারিং কনক্লুড করবেন। অর্থাৎ লাস্ট হিয়ারিং ডেট বলা যেতে পারে 10ই ফেব্রুয়ারি। মূলত সব পক্ষই বললেন। এবার কিছু ক্রস কোয়েশ্চেন হয়তো হবে। কিছু পক্ষের পক্ষ থেকে মূলত এসএসসি এবং স্টেট তারা কিছু বলবেন এবং সিবিআই এর বলা হয়তো বাকি রয়েছে। সিবিআই কিন্তু 10ই ফেব্রুয়ারি তারা কিছু বলতে পারেন। তো আজকের যে হিয়ারিং ডিটেইলস সেটা কিন্তু ডিটেইলস আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।